রাজনীতিতে পেরেক ঠুকছেন সালাউদ্দিন, এই শিরোনামটিতে আমরা একটু কথা বলবো। বিএনপির প্রায় ৩ মাসের কাছাকাছি বিএনপি সরকারের মেয়াদ, এবং এই মেয়াদে আমরা যেটা দেখছি এবং অনেকেরই বক্তব্য হচ্ছে বিএনপির বোধহয় ক্ষমতা ভালো লাগতেছে না। বিএনপি টায়ার্ড হয়ে গেছে এত অল্প সময়ে। কারণ যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীর যেই বক্তব্য বা ওনার যেসব কার্যক্রম, তার চেয়ে মন্ত্রীদের যেসব কার্যক্রম, মন্ত্রীদের যেসব বক্তব্য, যেসব কথাবার্তা, সেগুলো আসলে বিএনপিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। জনাব সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী এবং ইনফ্যাক্ট তিনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টারও বলছেন তাকে অনেকেই, যে সকল কিছুতেই সালাউদ্দিনের প্রভাব, এবং সংসদের সকল মন্ত্রণালয়ের বক্তব্যই তিনি দিচ্ছেন। তিনি মানে এক ধরনের ওনার বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু মিলিয়ে যে বিষয়টি আমরা দেখছি আর কি, সেটি নিয়ে আমরা একটু কথা বলবো, অন্যান্য প্রসঙ্গ থাকবে। তো আজকে আমার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে আমার সঙ্গে সঙ্গী হচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, মেজর সুমন আহমেদ। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেকদিন পর আপনাকে পেলাম। আসসালামু আলাইকুম। আমার ভালো। অনেকদিন পরে সুমন ভাই আমরা আবার শুরু করলাম বলা চলে। আসলে সময় করতে পারি না, একটা বড় সমস্যা হয়ে গেছে আমার। তো যাই হোক, তো সুমন ভাই যেটা বলছিলাম, আমার মনে হয় কমেন্টস গুলো আমরা পরে দিই। যেটি বলছিলাম যে আমি একটা বক্তব্য দিয়ে শুরু করি। বক্তব্যটা হচ্ছে জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সাম্প্রতিক সময়ে সংসদে একটি বক্তব্য রেখেছে, অত্যন্ত প্রশংসিত হয়েছে বক্তব্য। আমরা যদি শুনি, ওটা দিয়ে শুরু করি আমরা। এই যে চেয়ারটা আপনি দেখছেন, যেই চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে মাননীয় স্পিকার, এই চেয়ারটি খুব কঠিন একটি চেয়ার মাননীয় স্পিকার। এই চেয়ারটি দেখলে মনে হয় বসতে খুব আরাম, আসলে মাননীয় স্পিকার মোটেও আরামের না। এই চেয়ারটিতে বসলে মাননীয় স্পিকার প্রতি মুহূর্তে মনে হয় যে আগুনের তপ্ত হিট আসছে মাননীয় স্পিকার। হাসার কিছু নেই, আমি যা ফিল করি আমি আপনাদেরকে তাই বলছি। মাননীয় স্পিকার, এই চেয়ারের থেকে উঠে দাঁড়িয়ে আপনার সামনে বক্তব্যে আমি হয়তো অনেক পপুলার কথা বলতে পারতাম, যেটাতে আরো অনেক বেশি তালি হতো মাননীয় স্পিকার। কিন্তু এই চেয়ার আমাকে বলে যে আমি সবসময় পপুলার কথা বলতে পারি না, আমাকে সেটাই বলতে হবে। মানে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিচ্ছেন, সংসদে যারা আছেন তারা এই বক্তব্যটা আসলে অনুধাবনই করতে পারতেছেন না। তারা বিষয়টা তাদের কাছে ফান মনে হচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রী বলছেন যে এটা হাসির কোনো বিষয় না। এই যে উত্তপ্ত চেয়ার এবং যে প্রসঙ্গগুলো তিনি বলছেন, সেই জায়গাটায় ধরেন এ পর্যন্ত ধরেন প্রায় ৩ মাসের সময় আমি তারেক রহমান সাহেবের ব্যাপারে আমার অবজারভেশন খুব ক্লিয়ার। তিনি চেষ্টা করছেন, তার আন্তরিকতার জায়গাটায় কোনো সমস্যা নাই। কিন্তু এই সংসদেই যখন সালাউদ্দিন সাহেবের একটা বক্তব্য যদি আমি শুনাই আপনাকে, আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা এই যে ধরেন বিশ্বাসঘাতকতা, এই যে ধরেন এই যে বাটপারি, একদম সহজ বাংলা কথা হচ্ছে এটাকে বলা হয়েছে বাটপারি। তো এই কথাটা আপনি যেভাবে বলছেন, এটা বিএনপির রাজনৈতিকভাবে বিএনপিকে কতটুকু ক্ষতিগ্রস্ত করছে। এবং আপনি যদি দেখেন, এই কথার পরে সবাই, বিএনপির সকল সংসদ সদস্য টেবিল চাপড়ে এটাকে অভিনন্দন জানাচ্ছে। তো এরা কি আসলে রাজনীতি বোঝে, বুঝতে পারছে? এই যে কথাটা যে বলছে যে আমরা নির্বাচনের জন্য সব হ্যাঁ হ্যাঁ করে, ইয়েস ইয়েস করে আমরা চলে আসছি। আবার ওদিকে প্রধানমন্ত্রী কিন্তু বিভিন্ন সময় তার বক্তব্যে বলেছেন যে জুলাই সনদ বা বিএনপি যা স্বাক্ষর করেছে সকল কিছুই অক্ষরে অক্ষরে পালন করা হবে, কোনো কিছুতে ব্যত্যয় ঘটবে না। তো এই যে একটা কনফিউশন তৈরি করা, এই যে একটা বিতর্কিত পরিস্থিতি তৈরি করা বা এই জাতীয় বক্তব্য, আপনি কি মনে করেন সালাউদ্দিন সাহেব বিএনপির রাজনীতিতে পেরেক ঠুকছেন? আপনি কি মনে করেন? প্রথমে একটু একটা জিনিস ক্লিয়ার করে নিই ভাই, আমার বলবার সুবিধার জন্য। একটা হচ্ছে মাননীয়
মহামান্য বা এই ধরনের যে জিনিসগুলো আছে এগুলোর ক্ষেত্রে কিন্তু ধরেন ব্রিটিশ কাস্টম, গ্লোবালি অ্যাকসেপ্টেড কাস্টম, বাংলাদেশে যেটা রীতিনীতি আমাদের, সেটা কিন্তু মোটামুটি আমার পড়াশোনা করা আছে। সুতরাং আমি যদি আমার কথার মাঝখানে কখনো মাননীয় মহামান্য না বলি, প্লিজ এখানে আপনার অন্য কারো মাইন্ড খাওয়ার কিছু নয়। বিকজ জিনিসটা হচ্ছে আমি যখন ধরেন গ্লোবালি অ্যাকসেপ্টেড হচ্ছে কিন্তু মিলিটারি জেনারেলস বা মিলিটারি যে কোনো অফিসারকে আপনি তার র্যাঙ্ক ধরে বলবেন, এবং হচ্ছে আপনি নাইটস, যারা নাইটস ছিল তাদেরকে আপনি বলবেন, এবং শুধুমাত্র যখন তার সাথে আপনি কথা বলবেন তখন আপনি তাকে মাননীয় বা স্যার সেটা বলতে পারেন সরাসরি। বাট আপনি তৃতীয় পক্ষ হিসেবে তাকে রেফার করতেছেন, শুধুমাত্র তার ডেজিগনেশন বা টাইটেল বলবেন, জেনারেল ওয়াকার, প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি কিন্তু এই লাইনে এতটুকু শেখা, সুতরাং ওইখানে একটু আমাকে ধরেন না, আমাকে আদালতের আমি এখানে কেউ কেউ ধরলেও কিছু যায় আসে না ভাই, আপনি আপনার কথা বলেন। কেউ কে ধরলো, কে কি বললো, কি যায়? এখন জনাব তারেক রহমানের যেটা বললেন এটাতে আমার অ্যাকচুয়ালি কিছু নেই, আপনি একদম রাইটলি বলছেন। সালাউদ্দিন সাহেবের সেটাও প্রথম কথা, ওনারা কিন্তু বিএনপি একটা সরকারের দায়িত্ব নিয়ে সরকার চালানোর জন্য আসছে, এবং সেখানে কিন্তু আমার আপনার পছন্দের লোকদের তারা বসাবে, আমার আপনার পছন্দের মতন কথা বলবে, অথবা তারা শুধুমাত্র আমাদের কথা শুনে চলবে, এটা আমরাও আশা করি না, তারা করবেন না সেটা জানি। এবং সেইখানে তাদেরকে প্রধানমন্ত্রী তারেক রহমান যে জিনিসটা বলছেন সেটা হচ্ছে যে তাদেরকে কিছু অপ্রিয় কাজও করতে হয়, সবসময় প্রিয় কাজও করা যায় না। বাট আওয়ামী লীগও তো ক্ষমতায় টিকেছিল, যে কোনো সরকার ছিল, বিএনপি তো প্রথমবারের মতো বাংলাদেশ একটা সরকার না। তারা ক্ষমতায় আসছে, তারা প্রিয় অপ্রিয়, পপুলার আনপপুলার সব কাজ করছে। বাট আনপপুলার কাজগুলা করবার সময় ভাই তারা ঢাকঢোল পিটাই, ওয়াজ করার ওয়াজ মাহির ফেলে যেভাবে আমরা কথা বলি। জনাব সালাউদ্দিনের এই যে আপনি সংসদে যেই ওনার অংশটুকু দেখালেন ওয়াজের সময়, আমরা ছোটবেলায় আমি দেখছি গ্রামে হুজুররা এইভাবে শরীর দুলাই নাটক করে কথা বলতেন। সেই কারণে অ্যাকচুয়ালি লোকে প্রচন্ড আহত হয়েছে যে অ্যাকচুয়ালি এই কথাটা কাজে আমি জানি, কিন্তু বিএনপির নেতৃত্ব, জামাতের নেতৃত্ব, তাদের সাথে আমাদের যতটুকু কথা আমরা জানি, জুলাই সনদটা ইনশাল্লাহ কোনো না কোনো ভাবে বাস্তবায়ন হবে। সেখানে কিছু জায়গায় গ্যাপ আছে, সেটা তারা কভার করে নিয়ে আসতেছেন। বাট আমি ঢাকঢোল পিটায় জিনিসটা এইভাবে বলবো, লোকে আমাদেরকে, এই যে আপনি বললেন, লোকে আমাদেরকে মনে করবে আমরা মুনাফিকদের, বিএনপি মুনাফিকদের মতন ব্যবহার করতেছে, বিএনপি দেশের সাথে গাদ্দারি করতেছে, জুলাইয়ের সাথে গাদ্দারি করতেছে। ভাই এই জিনিসটা এইভাবে পাবলিকলি আমি কেন আনবো? আমি যদি পলিটিশিয়ান, ওনারা তো সবাই, আমরা তো শিখাইতে যাচ্ছি না সংসদে যারা আছেন বা যারা রাজনীতি করেন, ওনারা রাজনীতি করেন বলেই টেকনিক্যালি ওনারা সংসদে গেছেন। ওনারা আমাদের থেকে জিনিসগুলো ভালো বুঝেন, কোন সময় কোন কথাটা কিভাবে বলা যায়, কোন কথাটা বলা উচিত, আর কোন কথাটা যদি আমার অন্য কোনো চিন্তাও না থাকে, আমি আমার দলকে বা সরকারকে ডুবানোর জন্য এমন ভাবে বলবো না বা এই কথাটা বলবো না যেটা লোকের মনে আমাদের দলকে একটা গাদ্দারের দল হিসেবে পরিচয় করে, বাট which বিএনপি is not. আপনি যদি বিএনপির নীতি নির্ধারক প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে সবার কথা যদি শুনেন, গত 2 মাসে তারা কিন্তু কেউ কখনো বলেন নাই যে তারা জুলাই বাস্তবায়ন করবেন না, বা তারা ধাপ্পাবাজি করে মুখে একটা জিনিস বলে কোনো মতে সরকার ক্ষমতায় আসবার জন্য তারা তখন এগ্রি করছিলেন, এখন এগ্রি করবেন না। এই জিনিসটা জনাব সালাউদ্দিন 3-3বারের মধ্যে বলে ফেলছেন এই 3 মাসেরও কম সময়ে, একই কথা। এই জিনিসগুলা উনি যেই ম্যাচুরিটি নিয়ে আসছেন তাতে ওনার কাছ থেকে আমরা আশা করি না। আমি একটু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি ভাই, যদি উনি দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমপি, উনি কিন্তু আমাদের সংসদে যে 300 জন সাংসদ আছে তাদের মধ্যে আমি ওনাকে সব থেকে কোয়ালিফাইড মনে করি। কিভাবে মনে করি? দেখেন, উনি কিন্তু ছাত্র দলের রাজনীতি করছেন, ছাত্র রাজনীতি উনি বুঝেন। উনি কিন্তু এরশাদের সময় পিটানি খাইছেন, এবং উনি, এটা আমি ঠাট্টা করার জন্য বলতেছি না, ওনাকে কিন্তু কে বা কাহারা কিন্তু বস্তায় ভরে টিএসসির মোড়ে পিটাই রেখে দিছিল। উনি এই পরিমাণে নির্যাতিত। আজকে আমরা নাহিদের থেতলানো পায়ের ছবি যখন দেখি, উনি কিন্তু সে অবস্থার মধ্যে থেকে আসছেন। সুতরাং উনি বুঝেন ছাত্র রাজনীতির কষ্টটা কি। নাহিদকে অন্য ছাত্রদের নিয়ে ট্রল করা ওনার সাজে না। দেন উনি বেগম জিয়ার এপিএস ছিলেন,
বেশ অনেকটা বড় সময় ধরে, এবং যখন এই নীতি নির্ধারণের জায়গাগুলোতে হাঁটতেছে বিএনপি, সেই উনি, সুতরাং বেগম জিয়ার রাজনীতি কি ছিল সেটা বিএনপির আর যে কারো কাছ থেকে উনি কিন্তু সব থেকে কাছে থেকে দেখছেন এবং বুঝবার কথা। উনি বিএনপির সাংসদ ছিলেন, মন্ত্রী ছিলেন, এবং সব থেকে বড় কথা উনি ব্যুরোক্রেসি থেকে আসছেন। উনি একই সাথে কিন্তু আইন বিষয়ে পড়াশোনা করছেন। তো এত ভার্সাটাইল যার একটা অভিজ্ঞতা আছে, তার মুখ থেকে আমরা এমন বাচ্চাদের মতন কথা অথবা এমন কোনো কথা শুনবো কেন? বরঞ্চ তিনি এনসিপি কে, তিনি জামাতকে বলবেন যে ঠিক আছে, আমি জানি আপনাদের জিনিসগুলো, আসেন, আর কোনো কিছু দরকার নেই, একটা বিকালে চা খাইতে বসে জিনিসগুলা সমাধান করে তারপর আমরা আমাদের প্রধানমন্ত্রীর সাথে জিনিসটা আলাপ করে জিনিসটা আমরা একটা জায়গায় পার্টির লাইনে আমরা জিনিসগুলো সলভ করে দেবো। এভাবেই সমাধান হয়ে যাওয়ার কথা, তার বাদে অন্য কিছু হওয়ার কথা না। অন্য কেউ করতো, ঠিক আছে। সুমন ভাই ধরে, সুমন ভাই আমি একটু ইন্টারফেয়ার করি আপনার সাথে, যে ওনার রাজনৈতিক অভিজ্ঞতা থাকতে পারে, ছাত্রদল করতে পারেন, ওনার রাজনৈতিক ম্যাচুরিটির জায়গাটা আমি খুব বেশি আস্থা পাচ্ছি না। রাজনৈতিকভাবে যে ইম্যাচুরিটির পরিচয় তিনি দিচ্ছেন তার বিভিন্ন বক্তব্যে, এবং ধরেন আমার কাছে তাকে অনেক রাজনৈতিক নেতার চেয়ে অনেক বেশি আমলা মনে হয়। মানে আপনি তো জানেন যে আমাদের দেশে বিশেষ করে আমলাদেরকে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, তাদেরকে বলা হয় যে ইউ আর দ্য সুপ্রিম, ইউ আর দ্য বস, তোমরাই দেশ চালাবা, তোমরাই সব। তো ওনার মধ্যে ওই ভাবটা এখনো রয়ে গেছে, রাজনৈতিক একটা শূন্যতা। অর্থাৎ রাজনৈতিক ভাবে গত 3 মাসে যা আমরা আশা করছিলাম আর কি, যে হাসিনা পরবর্তী, জুলাই পরবর্তী এই সময়টায় পলিটিক্যাল ইম্যাচুরিটি তারা দেখাচ্ছেন, এবং সেই জায়গাটা নিয়েই হচ্ছে আমাদের আপত্তি। এবং এটাকে ব্যক্তি সালাউদ্দিন ক্ষতিগ্রস্ত কি হলেন, তিনি কি করবেন না করবেন কিছু যায় আসে না, কিন্তু উনি ওভারঅল একটা দলের ব্যাপারে জনগণের মনের মধ্যে একটা অনাস্থা তৈরি করছেন। মানে জনগণ বিএনপিকে দেখছে একটা, বিএনপি বিশ্বাসঘাতকতা করছে, বিএনপি তার সুবিধার জন্য হ্যাঁ হ্যাঁ করছে, বিএনপি এখন জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে। এইটা হচ্ছে গিয়ে মূল কনসার্নের জায়গা। সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন। উনি রাজনীতি আজকে করতেছেন, নাও করতে পারেন। অতীতে আমরা অনেক বড় বড় পলিটিক্যাল ঘুঘু দেখছি, এখন তাদের অস্তিত্বই নেই। সো ওইটাতে কোনো কিছু যায় আসে না। আমার কথা হচ্ছে যে এই যে উনি যে মানে একটা দলকে ক্ষতিগ্রস্ত করছেন, আমাদের তো হাতে গোনা কয়েকটা দল, তাই না? সেই জায়গাটা নিয়ে হচ্ছে আমার আপত্তি আর কি। তো ওনার অভিজ্ঞতার রিফ্লেকশন ওনার কাজের মধ্যে আসছে না, যেটা আমি বলতে চাই। আমি জি। অনেক ভাই এই জায়গায় বলি, ধরেন ওনাকে নিয়ে আপনাকে আজকে একটা শো কেন করতে হলো, ওনার নামটা হেডিং এ ব্যবহার করে, 1 নাম্বার। 2 নাম্বার, আপনি আপনার কথার মাঝখানে বলছেন যে উনি মূলত বিএনপির বা সরকারের মধ্যে সব থেকে ইনফ্লুয়েন্সিয়াল, এটা এবং পাবলিক পারসেপশন এইটা আছে। এখন আমরা তো বেগম জিয়ার কাছে থেকে কাজ করেছি, আমাদের ছবিটা, চেহারাটি কি কেউ দেখতে পাইছে? আমরা তো নিশ্চিত করছি যে যতটুকু আমার দায়িত্ব সেইটুকু আমি আশপাশ থেকে করে যাব, যাতে একটা সরকার সেখানে বা সরকার প্রধান কোনো সমস্যায় না পড়েন। লোকে আমার ফটোটা দেখবে, লোকে বলবো আচ্ছা আচ্ছা তুমি এটা করছো, ভেরি গুড ভেরি গুড, ও তুমি তাহলে সবকিছু চালাও। নো, আমি সিনের পিছনে থাকবো। আমি যদি সত্যিকারের একজন ত্যাগী নেতা হই, সত্যিকারের একজন চালক হই, আপনি বাসে যখন যান, বাসের চালকরা দেখেন না বাইরে থেকে, বাট বাস যে চালাইতেছে সেই কারণেই চলতেছে কিন্তু। সুতরাং জনাব সালাউদ্দিনের কাছ থেকে আমি আশা করব এমন ধরনের ভাব নিয়েন না প্লিজ, বা এমন কথা বললেন না যাতে একদিক থেকে লোকে মনে করে বিএনপি বোধহয় আসলে আপনি জানান সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান বা অন্য সিনিয়র নীতি নির্ধারকদের কোনো ভূমিকা নাই। তেমনি ভাবে যদি আপনি সেই ট্যাগই লাগাতে চান, সেই ট্যাগ লাগে কেন? আপনি বিএনপিকে, যেটা বাংলাদেশের একটা স্বাধীনতার ভাব এবং বাংলাদেশি জাতীয়তাবাদকে ধরে রাখার একটা দল, সেটাকে আপনি পচান না। তো এইটার সাথে যদি আমি জানি এটা শুধু জনাব সালাউদ্দিন আহমেদ ওনার জন্য না, আমি ওভারঅল বিএনপির ব্যাপারে একটু যদি বলি যে সমস্যাটা কোন জায়গায় হতেছে। ধরেন তারা সরকারে আসছে, তাদেরকে ভালো মন্দ একটা কথা বারবার আসতেছে, আইন সিদ্ধ, সাংবিধানিক, এত শুনতে শুনতে ভাই আমার কানের পোকা 2 দিক থেকে বাইরে হতেছে। এখন আইন, আপনার সেই পল্টুর যোগের কথা মনে আছে ভাই? ওই যে টিচার ফেল করাইছে, তারপর বলছে 3টা প্রশ্নের উত্তর কোনটা আইনগত কিন্তু
ঠিক না, কোনটা আইনগত না কিন্তু ঠিক, কোনটা আইনগত না ঠিক না, মনে আছে? মানে ফেল করাইছিল টিচার, হ্যাঁ, টিচার হ্যাঁ। বল্টুরে ফেল করাইছে, বল্টু বলছে ৩টা প্রশ্নের উত্তর দেন, আইনগত কিন্তু আসলে ঠিক না, আইনগতভাবে ঠিক না কিন্তু আসলে ঠিক, আর কোনটা আইনগত ঠিক না, তো টিচার পারে নাই। তো পরে পল্টু টিচার তারে পাশ করাই দিচ্ছে পল্টুরে, যেহেতু উত্তর দিতে পারে নাই। তো সালাউদ্দিন সাহেবরা আমি সেই ক্ষেত্রে ওইখানে উত্তরটা আমি এখন দিতেছি না, তো উত্তরটা কি ছিল? আইনগত মানে শিক্ষক হচ্ছে ৬০ বছর, তার ওয়াইফ হচ্ছে ২১ বছর, আইনগতভাবে সিদ্ধ, বা সেটা উচিত না। আবার পল্টু সেই শিক্ষকের ওয়াইফের সাথে প্রেম করে, সেটা আইনগতভাবে ঠিক না, বাট মজা আছে। আবার আইনগতভাবে ঠিক না, সেটা খারাপও। সেই পল্টুরে যে তার ওয়াইফের সাথে ২১ বছরের স্ত্রীর সাথে প্রেম করতেছে, তারে কোনো কারণ ছাড়া বেআইনিভাবে শিক্ষক পাশ করায় দিল ফেল করার পরে। সুতরাং এই জিনিসের লাইটে আমি বলবো, ধরেন বাংলাদেশের পার্সপেক্টিভে আইনগত কি? শেখ মুজিবের ছবি টাঙাইতে হবে দেয়ালের পিছনে, কোনো অসুবিধা নাই। আপনি আপনার পরিবারের সবাইকে, আপনি ফ্যামিলি ধরে স্ত্রী কোটায়, স্বামী কোটায়, ছেলে কোটায়, মেয়ে কোটায়, বন্ধু কোথায়, আমার ভবনের পিয়নের কোটায়, আপনি সবাইকে মন্ত্রী বানায় দেন, সবাইকে বিভিন্ন জায়গায় বসায় দেন, সাংবিধানিকভাবে ঠিক আছে, বাট সেটা উচিত না। আপনি দলীয়করণ করেন, পরিবারতন্ত্র কায়েম করেন, সংবিধান মানা করে নাই, বাট সেটা ঠিক না, বুঝতে হবে। তেমনি ভাবে আইনগতভাবে যেটা ঠিক না, বাট মানে এখনো আপনি জায়েজ করতে পারতেছেন না, বাট আসলে ঠিক। আপনি পাবলিক কি চায়? পাবলিকের ডিমান্ড হচ্ছে হাসিনা এবং ফ্যাসিবাদের সাথে যারা আছে সবাইরে সোহরাওয়ার্দী উদ্যানে মাঠে নিয়ে আসা হোক, পাবলিক বিচার করবে। এটা আইনগতভাবে সিদ্ধ না, বাট পাবলিক কিন্তু সেটা চায়। তেমনি ভাবে ধরেন কিছু আছে, এই যে আমাদের জঙ্গি ট্যাগ দিয়ে মেজর সৈয়দ জিয়াউল হক, তাকে আপনি একগাদা মামলা দিয়ে ফাঁসি বা অন্যান্য শাস্তি দিয়ে রাখছেন, আইনগতভাবে সেটা দিয়ে রাখছেন, বাট পাবলিক জানে আসল ঘটনা কি। সেক্ষেত্রে কিন্তু পাবলিক চায় তার উল্টা, তার মুক্তি, তার বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া। আর কোনটা ঠিক না আইনগতভাবে এবং পাবলিকও চায় না বা নীতিগতভাবে, যেই কাজগুলো অ্যাকচুয়ালি সালাউদ্দিন সাহেব এবং তার সাথে কিছু লোক করতেছেন। এক নম্বর হচ্ছে আপনারা জুলাইকে সরাসরি সামনাসামনি অস্বীকার করতেছেন, আপনারা গণভোটকে অস্বীকার করতেছেন, আপনারা দুর্নীতির দায়ে এস আলম এবং যারা সবাই অভিযুক্ত তাদেরকে আপনারা বাংলাদেশে রিএন্ট্রি দিতেছেন, আপনারা গুম খুন কমিশন এবং বিচার বিভাগ পৃথকীকরণের যেই ধারাগুলা ছিল সেগুলোকে আপনারা বাদ আমি দিয়ে দিচ্ছেন, সুমন ভাই, করেন আমি নাই। আমি এগুলাতে আসছি এবং ধরেন যে আপনি সালাউদ্দিনের পুনর্বাসন বলেন বা যাই বলেন, এই সকল কিছুর পেছনে কিন্তু সালাউদ্দিন সাহেবের নামই ঘুরে ফিরে আসছে। এবং এই সংসদে আমি দেখলাম যে আইন মন্ত্রণালয় নিয়েও বিবৃতি দেয় সালাউদ্দিন সাহেব, ওই অন্য মন্ত্রণালয় বাণিজ্য নিয়েও কথা বলে, সবকিছু নিয়ে সালাউদ্দিন সাহেব। তো আমি ধরে নিলাম যে নতুন সংসদ, অনেকে হয়তো বুঝতে পারছেন না, পরবর্তী সংসদটা দেখে আসলে বোঝা যাবে। এবং ধরেন যে ভেরি আনফরচুনেটলি গত প্রায় ৩ মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত পুলিশের সংস্কার, বা ধরেন হাসিনা যেটা বলে যে পুলিশ হত্যা, বা ধরেন পুলিশ কিন্তু আগের ক্যারেক্টারই আছে, পুলিশের মধ্যে কোনো পরিবর্তন নাই, এবং এটা নিয়ে কিন্তু আবার সালাউদ্দিন সাহেবের কোনো বক্তব্য নাই। তো আমি আরেকটা প্রসঙ্গে একটু যেতে চাই, ধরেন যেটা আমি প্রথমে বলছিলাম যে তারেক রহমান সাহেব এর যেসব আচরণ বা যেসব বিষয় আমরা দেখছি খুবই পজিটিভ, কিন্তু এর মধ্যে ধরেন বিসিবিতে সালাউদ্দিনের সাহেবের ছেলে বিসিবির বোর্ডে ঢুকে যায়, বিএনপি নেতাদের ছেলেরা সবই তো বিএনপির মানে বংশধরেরা যা বিসিবিতে যায় ঢুকছে। এটা কি তারেক রহমান সাহেব জানেন কিনা? জানলে এটা তিনি কিভাবে মেনে নিচ্ছেন, সেটা একটা আমার প্রশ্ন থাকছে। পাশাপাশি ধরেন ওনার যে হিউমিলিটি বা উনি যে বিনয় প্রদর্শন করছেন প্রধানমন্ত্রী, আমি ধরেন এই মন্ত্রীর কথা শুনেন। প্ল্যানিং করে ষড়যন্ত্র করছেন, আপনি তো সরকারের বিরুদ্ধে। সাধন ভাই চিনলে কি হবে? চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 36টা ট্রেন, প্রবলেমটা হচ্ছে আপনাকে নিয়ে। মিডিয়াতে আপনার কোনো বক্তব্য নাই, আপনি বারবার সাধারণ মানুষের ধরেন একটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জায়গাটায় যে বলতেছে যে আপনি তো সরকারের বিপক্ষের লোক, আপনি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন, তো এগুলো পাবলিকলি আপনি যদি বলেন, এটা তো আপনার হিউমিলিটি প্রদর্শন হচ্ছে না। মানে আপনি নিয়ন্ত্রণের জায়গাটা আপনি ধমক দিচ্ছেন, আপনার অ্যাটিটিউড
আপনার অ্যাটিটিউড, এটা তো ধরেন এটা সাপোর্ট করছে না। তারপরে আপনি প্রথম দিকে যেটা বলছিলেন যে ধরেন এই যে আমরা আমরা বেশ আগেও সতর্ক করেছি, আমরা বারবার বলেছি যে তৈলমর্দনের যে সংস্কৃতি বাংলাদেশে, যে মানে খুশি করার যে সংস্কৃতি, তারেক রহমান গতকালও বলেছেন যে আমাকে মহামান্য কেউ বলবেন না। তিনি এর আগে বলেছেন যে আমাকে মাননীয় বলবেন না। আমাকে এখন কিন্তু ধরেন ওই যে স্বভাব খাসলত তো যাচ্ছে না। ধরেন যে স্বাস্থ্যমন্ত্রীর একটা বক্তব্য শুনেন। বলার পরে বর্তমান বিশ্বের সবচাইতে সুযোগ্য রাজনৈতিক সংগঠক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান। একটা তালি দেন তারেক রহমান বলার পরে। আপনি বুঝতেছেন পরিস্থিতি? আপনি হাসতেছেন, বাট আমি হাসতে পারতেছি না। মানে সে ইনসাল্ট করতেছে। লজ্জাহীন হইলে পরে লোকজন এইভাবে করতে পারে। ভাই দেখেন, এই যে জিনিসটা বললেন যে নিয়োগ বা অন্য এত এই ধরনের নিয়োগ হয়ে গেছে, সেটা নিয়ে আমি আসলে কথা বলবো না। আমি শুধু একটা জিনিস বলি, এইটা তো স্বাভাবিক ভাই। তারা সরকারে আসছে, তারা তাদের পছন্দের লোক বসাবে। সেখানে আপনার চেহারা যত ভালোই হোক, ইলিয়াসের চেহারা যতই ভালো হোক, পিনাকি যতই ম্যাচো ম্যান হোক, তাকে বসাবে না। তারা তাদের লোককে বসাবে। না, আপনি রেফারেন্স দিয়েন না। এই রেফারেন্স দিলে অনেকে মনে করবেন আমরা কিছু চাই এদের কাছে। না, চাই না। কেন ভাই, আপনার কাছে অফার আসছিল, আপনি সেই অফার সরাই দিচ্ছেন না? আপনার কাছে অফার আসছিল, আপনি সেই অফারটা সরাই দিচ্ছেন, আমি জানি। সুতরাং ভাই, আমি আমার পয়েন্টটাতে যেটা বলি, আই উইথড্র মাই থিং। এখানে কারো চার জন্য না। আমি যে জিনিসটা বলতেছি, দেখেন, তারা তাদের পছন্দের লোককে বসাবে, এটা স্বাভাবিক, প্রতি সরকার বসায়। এখন সমস্যাটা কি? সেই জায়গায় আপনি যদি তামিম ইকবালের মতন, আমি সরাসরি তাকে গাদ্দার বলবো, এখানে আমাদের একজন ক্রীড়ামন্ত্রীকে বসাচ্ছেন যিনি তেলের ভিতরে চুবে থাকেন, এবং এই ধরনের বিভিন্ন আমাদের আর্থিক প্রতিষ্ঠান বা বিভিন্ন জায়গায় বসাচ্ছেন একদম মানে স্ত্রী, পুত্র, কন্যা, স্বামী, সেই ক্যাটাগরিতে। এখানে কিন্তু দুইটা আপনি বলবেন যে না, আমি একজনের সাথে কথা বলতেছিলাম, উনি বিএনপি শীর্ষ নেতৃত্ব, বললেন যে ভাই সবাই বসাইছে, আপনারা তো সমস্যা কোথায়? বললাম না, আমার সমস্যা নাই, সমস্যা আপনাদের, আমি তো এখানে আছি। সমস্যা দুইটা হবে। এক নম্বর হলো, আপনি যখন অযোগ্য লোকদের সেই জায়গাগুলোতে বসাবেন, তখন তো কাজ হবে না। আপনি আসনটা সিকিউর করতেছেন, পাওয়ার সিকিউর করতেছেন, বাট যেই কাজের জন্য বসেছেন সেই কাজের তো তারা কেউ যোগ্য না। তারা শুধু এই জিব্বা দিয়ে চাটতে পারবে অথবা তেল ঢালতে পারবে। তেলের তো আবার ক্রাইসিস, 2 দিন পরে তেলও পাওয়া যাবে না। কোথা থেকে তেল পাবে? এর থেকেও বড় যে বিপদটা, দেখেন, বিদেশে অথবা আমাদের বন্ধু রাষ্ট্র যারা আছে, যারা আমাদের সাথে বিনিয়োগ এবং অন্যান্য জায়গায় সহযোগিতা করতে চায়, তারা তাদের কাছে মেসেজটা কি যায়? IMF এর জন্য এখানে খসরু ভাই আসছিলেন কিছুদিন আগে ওয়াশিংটনে, উনি কি পারছেন IMF এর যেই লোনটা, ঋণটা স্যাংশন হওয়া আছে, সেটাকে রিলিজ করে নিয়ে যেতে? ওনাকে তো লোন স্যাংশনের জন্য কষ্ট করতে হয় নাই, ওনার কাজ ছিল শুধু সেটা রিলিজ করা। পারছেন? কেন পারেন না? একটাই কারণ, আমাদের সাথে যে দাতা গোষ্ঠী এবং যেই সহযোগী দেশগুলো আছে, তারা মনে করে আমরা সঠিক জায়গায় সঠিক লোককে বসাচ্ছি না, বাংলাদেশ সরকার। এবং একই সাথে শুধু তাই না, বেঠিক লোকদেরকে, যারা আবার দুর্নীতির সেই দরজাগুলোকে ওয়াইড ওপেন করে দিবে, তাদেরকে সেই জায়গায় বসাচ্ছি। এখন তারা কোন ভরসায় দিবে? দিন শেষে তাদেরকে তো টাকা কিছু না কিছু আদায় করতে হবে। তারা তো আমাদের ভালোবেসে টাকা দেয় না, এটা তাদের ব্যবসা। তো আপনি এখন এই সব জায়গায় এইসব লোককে বসাইলেন, মনে করলেন যে না, সিংহাসনগুলো সব দখল করা হইতেছে, সব দল করছে, আমার কোথায় দোষ কি? ভাই, তারা 1 নাম্বার কাজটা করতে পারতেছে, 2 নাম্বার হচ্ছে বাইরের দেশ বলতেছে না, যখন এই ধরনের নিয়োগ হইতেছে সব জায়গায়, তার মানে তোমরা ভবিষ্যৎটা সিকিউর করতেছো না, বাংলাদেশের জন্য একটা খারাপ ভবিষ্যৎ তোমরা আনতেছো। এইখানে আমার হচ্ছে সমস্যা, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। না, এবং আপনি যদি দেখেন যে গত 3 মাসে আপনি যদি দেখেন যে আমি যেটা বলছিলাম যে চট্টগ্রামে ধরেন, চট্টগ্রাম বৃষ্টি হলে পানিতে ডুবে যায়। ধরেন আমি এটা ধরেন ওই একটা বাটপার এমপি ছিল, মঞ্জুর নামে এক বাটপার ছিল, বিএনপি থেকে নমিনেশন নিয়ে পরে আওয়ামী লীগ হয়েছে। ওই ইলেকশনটা আমি কভার করতে চিটাগাং গেছিলাম, এবং নির্বাচনের আগের দিনে যে বৃষ্টি, ওই বৃষ্টিতে আসলে মহিউদ্দিন আহমেদ আওয়ামী লীগের মহিউদ্দিন সাহেবের ভোট শেষ হয়ে গেছে, কারণ গলা পর্যন্ত পানি।
এবং সেই ধারা চলতেছে। ধরেন গত 15-20 বছর ধরে একই অবস্থা, সরকার আসে সরকার যায়। এবং ধরেন যে চিটাগাঙ্গের যে ইউনূস, ডক্টর ইউনূসের যে সরকার, এত মাজা ভাঙা সরকার, আরে বেটা তুই চিটাগাঙ্গের জলাবদ্ধতার উপর কাজ করলেও তো একটা কাজ হইতো, সেটাও করে নাই। এখন ধরেন চিটাগাং পানিতে ভাসতেছে, মন্ত্রী বলবে যে না কোথাও তো পানি নাই, এগুলো মিডিয়ার প্রচার। মেয়র বলবে এক কথা, মন্ত্রী বলবে এক কথা, যা তুমি সিডিএর চেয়ারম্যানের ধমকাবা, বলবা যে তুমি সরকারের বিরুদ্ধে কাজ করতেছো। সিডিএর চেয়ারম্যানও চোর, সবই চোর। তো মানে ভাই আমি কাউকে আপনি চোর বা অন্যান্য কিছু বলবো না। না না আপনি এই চুরির জবাবদিহি চাইছেন, আপনি চান নাই তো। আব্দুল সালাম নামে এক চোর ছিল দীর্ঘদিন হাসিনার ওই মানে দলের, লুটে পুটে খেয়ে গেছে। তো এখন যে মেয়র আছে বিএনপির, এই সে মেয়র তো 18 মাসের আগেই নিয়োগ পাওয়া, মানে ইউনূসের মানে দায়িত্ব নেওয়ার পরপরই কোর্টের আদেশে তিনি মেয়র হয়েছেন। তো তার ভূমিকা কি, সিডিএর ভূমিকা কি, এগুলো নিয়ে কেউ কিছু বলছে না। আমি যেটা বলছি যে আপনি সত্যটাকে আড়াল করার চেষ্টা করছেন সেই পুরাতন স্টাইলে। না, সব ঠিক আছে। জ্বালানি ভাই তেলের জন্য, ভাই জ্বালানি তেলের জন্য সারাদিন ধরে মানুষ বসে থেকে 10 ঘন্টা বসে থাকতেছে 2 লিটার তেলের জন্য। কিছুদিন আগেও, এই 1 সপ্তাহ আগে জ্বালানি মন্ত্রী বলতেছে তেলের উপরে দেশ ভাসতেছে, তেলের কোনো সংকট নাই, অতীতে যে কোনো সময় চেয়ে তেলের রিজার্ভ আছে। তো আপনি কেন এই কথাগুলো বলবেন? আপনি বাংলাদেশের মানুষ কিন্তু খুব কনসিডার্ড। আপনি যদি বলেন যে ভাই আমাদের এই বৈশ্বিক পরিস্থিতি, আমাদের তেল কম, আমাদের তেল নাই, যার জন্য আমরা বিদ্যুৎও সাপ্লাই তৈরি করতে পারছি না, আমাদের একটু সময় দেন, আমাদেরকে একটু সাপোর্ট করেন। ওটা না করে আপনি যদি উল্টা কথা বলেন যে আমাদের ভাই, এইখানে এটা একটা খুব মানে ইম্পর্টেন্ট জিনিস বলছেন। এখানে আমি একটু বলি। 1 নাম্বার, প্রথমে চিটাগংয়ের জিনিসটা আসি। এই যে তা বললেন যে এক এক লোক দায় এড়ানোর জন্য মিথ্যা কথা বলে যাচ্ছে, তার বিপরীতে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু সংসদে খুব স্পষ্টভাবে উনি বলেছেন উনি এইটার জন্য দায় স্বীকার, দুঃখ প্রকাশ করছেন। দ্যাট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। যদি এটা হয়ে থাকে, আমি সেটার জন্য ক্ষমা চাচ্ছি এবং আমরা চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ জনগণ মেনে নিবে। এখন কমিউনিকেশনের সমস্যাটা এই সরকারের আইদার অর্ধেক লোক বোবা আর অর্ধেক লোক বাচাল। এর মধ্যে সঠিকভাবে কমিউনিকেট করাটা, যেটা জনগণ পরিষ্কারভাবে বুঝতে পারে, সেটা কেউ পারতেছে না। পারলে কিন্তু অনেক সমস্যা এড়ানো যায়। আপনি জ্বালানি সমস্যার কথা বললেন, অনেক ভাই, আপনি এবং বাংলাদেশের মনে হয় অর্ধেক লোক জানে বাংলাদেশে জ্বালানি তেলের, যেটার জন্য পেট্রোল পাম্পে এত ভিড় বাইক নিয়ে, পেট্রোল এবং অকটেন, বাংলাদেশ তো সেটা ইরান, কুয়েত, সৌদি আরব, সেখানে 100 বছর যুদ্ধ হোক, আমাদের সমস্যার কথা না ভাই। 100% পেট্রোল এবং অকটেন দেশের যে জ্বালানি চাহিদা, সেটা আমরা বাংলাদেশে আমাদের গ্যাসের বাই প্রোডাক্ট হিসেবে বা কন্ডেন্সেন্ট হিসেবে উৎপাদন করি। এটা তো ইরান থেকেও আসে না, সৌদি আরব থেকে, আমেরিকা থেকে আসে না। সুতরাং প্রথমে এই জিনিসটা যখনই দেখা যাচ্ছে পেট্রোল পাম্পে লোকে ভিড় করে, অনেকে আছে পরিচিত, আমি খোঁজ নেওয়ার জন্য পাঠাতে, ভাই ও তো 8 বার নিতে আসছে, ও তো, আরে ভাই এটা একটা সিস্টেমটা পরের জিনিস। প্রথমে আমাদের সরকারের বা যারা এর সাথে রিলেটেড তাদের ক্লিয়ার করা উচিত ছিল। দেখেন ইরান যুদ্ধ, যেখানে যুদ্ধ লাগুক, আমাদের মোটর কার, গাড়ি, ডিজেল ছাড়া অন্যান্য যা কিছুর জন্য সমস্ত কিছু আমাদের বাংলাদেশে 100% উৎপাদন হয়। সেখানে কোনো যুদ্ধের জন্য কোনো সমস্যা হবার কথা না। সমস্যাটা কোথায় হয়েছে? সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের অদক্ষতা এবং কিছু অসাধু ব্যবসায়ী, তারা মনে করছে এই হাইপে একই সাথে তারা টাকা কামাবে এবং সরকারকে যদি বিব্রত করে কিছু সুযোগ পাওয়া যায়, সেটা তারা করছে। বাট এটার জন্য তো সরকার দায়ী। আমি যদি সহজ কথার পাবলিকের বলি, যাই পেট্রোল পাম্পে কেউ যাবে না, কেউ ওই হাতের মধ্যে ওই পেট্রোলের ট্যাঙ্কি নিয়ে যাবে না, কারণ দেশে পেট্রোল আছে, 100% কখনোই সমস্যা হবে না, আমরা সাপ্লাই চেইনটা ঠিক করতেছি, হয়ে যেত। এই কমিউনিকেশনটা বলেন তো, আমাদের অনেক মন্ত্রী মিনিস্টার কথা বলছে, আপনি বলেন ভাসতেছে, বলতেছে, তোর ভাসতে বলার দরকার কি? আপনি পরিষ্কার করে বলেন যে ভাই ভাষার দরকার নাই, আছে সেটা সময় মতো আমরা পৌঁছে দিব। কিন্তু সুমন ভাই, আমাদের গ্যাসের বাই প্রোডাক্ট হিসেবে যে তেল উৎপাদন হয়, সেটা কিন্তু খুব বেশি পার্সেন্টেজ না। কিন্তু আমাদের তো ইম্পোর্টেড করে মূলত টিকে থাকে। আমাদের তেল মানে আপনি যদি বলেন আমাদের দেশের চাহিদার আসলটা কোথায় ঘাটতি, আপনার সার কারখানা, কৃষকের জন্য যেই পাম্প, অন্যান্য জিনিস, সেগুলো চলে ডিজেলে। সেই ডিজেলটা আমাদের নাই, সেটা আমদানি করতে হয়।
বাট আমাদের গাড়ি চালানোর পেট্রোল এবং অকটেন আমি বলি ভাই 100% দেশি উৎপাদনে আমরা কখনো আমদানি করি না জেট ফুয়েল ছাড়া। ডিজেলটা কোথা থেকে? ডিজেল কি ইরান থেকে আসে, সৌদি আরব থেকে? নো, ডিজেল আসে ইস্ট থেকে। মানে এখন আপনাকে সেটা আপনি মালয়েশিয়া থেকে সরাসরি চুক্তিতে আনবেন নাকি ভারতকে খুশি করার জন্য যে ভারতের মাধ্যমে সেটা পরিশোধন করে আনবেন? ইটস এ গভর্নমেন্ট ডিসিশন, আপনি কাকে খুশি করবেন। বাট ডিজেলও তো আমরা ভাই ইরান থেকে আনি না। এই যে জিনিসগুলা সরকার ক্লিয়ার করে নাই যে না আমাদের এই ক্ষেত্রে আমাদের নীতিটা ঠিক আছে, আমাদের অসুবিধা নেই, আপনারা একটু ধৈর্য ধরেন। এখন যেই সরকার উল্টাপাল্টা কথা বলবে, তেলে ভেসে যাইতেছে বলবে, সেই সরকারের উপর তো সত্যি কথাও জনগণ আস্থা রাখবে না। দ্যাট ইজ আমার কথা হচ্ছে ভাই, তোমরা প্লেন এন্ড সিম্পল কথা বলো ভাই, আমার হাতে আছে আমার হাতে নাই, যেটা তারেক রহমান সাহেব চেষ্টা করছেন, যিনি স্ট্রেট কথা বলার চেষ্টা করছেন এবং তিনি বলছেন যে পপুলার কথা না বলে বাস্তবতা বলা। কিন্তু বাস্তব কথাও আপনি বলছেন না, ওনার মন্ত্রীরা বলছেন না, ওনার মন্ত্রীরা এটাকে ধরেন গল্প দিচ্ছেন, ওনার মন্ত্রীরা উল্টা কথা বলছেন। চট্টগ্রাম ডুবে যাচ্ছে পানিতে, আপনি বলতেছেন কোথাও পানি নেই। মানুষ তেলের ক্রাইসিস অনুভব করতেছে, আপনি বলতেছেন যে আমাদের কোনো ক্রাইসিস নাই। তো আপনি কি মানে কি বুঝাইতে চাইতেছেন? আপনারা কি ভেতর থেকে বসে মানে ক্ষতি করছেন সরকারকে? তো এই যে সংসদ অধিবেশন তো গেল, প্রথম অধিবেশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বক্তব্য রেখেছেন সেখানে অ্যাকচুয়ালি রেজা কিবরিয়া, যিনি আওয়ামী লীগের অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবের ছেলে রেজা কিবরিয়া, যিনি বর্তমানে বিএনপির এমপি, তার বক্তব্যটা আমি একটু আপনাকে শোনাই। মন্ত্রীগুলি আমাদের জেলে বসে আছে। আপনারা খেয়াল করেন, এতদিনে বিপ্লবের পর এতদিনে একটা মানুষকে শাস্তি দেওয়া হয়েছে ওই খুনগুলির জন্য? একটাকে করা হয়েছে? আওয়ামী লীগের মন্ত্রীগুলি আমাদের জেলে বসে আছে, তাদেরকে নিউরেমবার্গ স্টাইল ওয়ার ক্রাইমসে একটা আন্দোলন করতে হবে আমাদেরকে, তাকে ওখানে আদালতে নিতে হবে এদেরকে, তাদের কাউকে শাস্তি দিব না আমরা। তাহলে এটা কি ধরনের শ্রদ্ধা দেখাচ্ছি আমাদের জুলাই শহীদদের জন্য? আমাদের ৭১-এর শহীদ, আমাদের জুলাইয়ের শহীদ, তারা দুইজনই খুব উচ্চ মানের মানুষ ছিল। তো এটা আমার কাছে এই গত সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য মনে হয়েছে। বাকি সবই আপনার মানে কামড়াকামড়ি বাটপারি, এটা করা ওইটা করা গুতাগুতি। কিন্তু জুলাই পরবর্তী যে সংসদ, সেই সংসদের একটা গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছে এটা। আপনি যদি দেখেন, এই যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে মানে সময় তো চলে যাচ্ছে না, সময় তো গেল, ২৫ গেল, এই ২৬-এর অগাস্টে এসে ২ বছর পূর্ণ হয়ে যাবে। তো এখনো বিচারের প্রক্রিয়া কি? এর মধ্যে ধরেন গুম খুন নিয়ে অধ্যাদেশ বাতিল হয়ে গেছে। অনেকে সন্দিহান যে আদৌ গুমের এই হত্যার গুম খুন যারা যুক্ত ছিল তাদের বিচার হবে কিনা। অনেকে সন্দিহান যে সামরিক বাহিনীর যারা যুক্ত ছিল তারা ছাড়া পেয়ে যাবে কিনা। খুনি কর্নেল জেনারেল জিয়াকে ছাড়ানোর জন্য অলরেডি তৎপরতা শুরু হয়েছে, সে অলরেডি জামিনের আবেদন করা শুরু করছে। তো সব মিলিয়ে, এবং ধরেন যে গত এই প্রায় ৩ মাসে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কিন্তু কোনো সারা শব্দই নাই, কোনো কথাই নাই, কিন্তু কোনো মন্ত্রী, কোনো এমপি, কারো কোনো কথাই নাই। কিন্তু মানে এই সংসদে এই সরকারের যে এজেন্ডা গুলো, তার মধ্যে প্রথম এজেন্ডা আসা উচিত আওয়ামী লীগের অপরাধীদের বিচার, জুলাই হত্যার সঙ্গে যারা যুক্ত ছিল তাদের বিচার, গুম খুনের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের বিচার, বিডিআর হত্যাকাণ্ডের বিচার। এই জায়গাগুলো ছিল ফার্স্ট প্রায়োরিটি। তো ফার্স্ট প্রায়োরিটির এই জায়গাগুলো নিয়ে কারো কোনো বক্তব্য নাই। এবং পুরো সংসদে আপনি যদি দেখেন যে বিএনপির সংসদ সদস্যদের মধ্যে একমাত্র রেজা কিবরিয়া এই প্রসঙ্গটা খুব ক্লিয়ারলি এনেছেন। আপনার বক্তব্য জানতে চেয়ে, পাশাপাশি গুম খুনের বিডিআর এর আসলে অবস্থাটা কি, আপনি তো অনেক খোঁজ খবর রাখছেন, আপনার কাছ থেকে শুনি। ভাই এই জায়গাতে কেন আপনার ফ্রাস্ট্রেশন গুলোর এখানে আমার নতুন করে কোনো কিছু আসলে যোগ করবার নাই। যে সেই ক্ষেত্রে আমার শুধু আফসোসটা কি, ধরেন কোন জায়গায় আটকায় গেছে আমাদের এই সরকার। এই দেশের জনগণ আনছে এই সরকারকে। আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা যা কিছু বলেন না কেন, এর বাদে আমি ওই সব পলিটিক্যাল জায়গায় যেতে যাচ্ছি না। আমরা তো জামাতের সাথেও কথা বলছি। জামাত কি রেডি ছিল ক্ষমতা নেওয়ার জন্য? নো, এটা আমরা পরিষ্কারভাবে জানি। তো এখন একটা জায়গায় অ্যাকচুয়ালি কিছু
কথা আসতেছে যে কারা অ্যাকচুয়ালি এই দেশটাকে আবার ভারতের হাতে তুলে দিতে চাচ্ছে। দেখেন, সংসদে যেই কথাবার্তা হয় তার মধ্যে আপনি বলছেন, আমার কাছে কিন্তু এমপি নাহিদের বক্তব্যটা অনেক ম্যাচিউর মনে হয়েছে, অনেক সুন্দর লাগছে। এই সমাপনী ভাষণ যখন সে দিল, এইখানে আপনি দেখেন, বাট বেশিরভাগ সময় কাটছে গুপ্ত এবং জামাত শিবির এই সমস্ত জিনিসগুলো নিয়ে কথাবার্তা, আর অন্যান্য কিছু অশ্লীল কথাবার্তা সেখানে আসছে। এখন এই সরকার যেখানে ঠিক করতে হবে যে সে কি ইন্ডিয়া এবং আওয়ামী লীগের সব থেকে পছন্দের একটা জিনিস হচ্ছে যখন সে দেখে আমাদের জাতীয়তাবাদী এবং যে আমাদের ধর্মীয় অনুভূতির উপর বেস করে যেই শক্তি আছে বাংলাদেশে, তারা নিজেদের মধ্যে মারামারি কামড়াকাটি করে। তখন ইন্ডিয়ার সেদিন ঈদ লেগে যায়, তখন সম্ভবত হাসিনা মোদিকে স্পেশাল ইনভিটেশন পাঠায় যে ঠিক আছে আগামীকালকে আসেন দেখা করি। তো সেই জিনিসটা কিন্তু আমরা করতেছি। যখনই মারামারি কামড়াকামড়ি সরকারের বিএনপির ভিতর থেকে, জামাতের ভিতর থেকে একজন আরেকজনের বিরুদ্ধে বা এনসিপি এরা কথা বলে, এটা মানে অ্যাড্রিনালিন অনেক হাই করে দেয় ভারতের। আমরা কি ভারতের পারপাস সার্ভ করতেছি? যারা আমরা এই ধরনের কথা বলি, গুপ্ত বর্ণনা ধরনের কথাগুলো বলি, তারা অ্যাকচুয়ালি ভারতের পারপাস সার্ভ করতেছে, অন্য কারো না। এখন এইটা কি ঠিক হবে? ঠিক হবে না। কারণ আপনি যখন এই ফজলুর রহমান এমপি, আন্দালিব পার্থ এমপি এবং ওই অস্ত্র চোরাচালানি মুসাব শামশেরের ছেলেটার নাম কি, ওই যে ববি হাজ্জাজ, এই ধরনের আওয়ামী লীগের হার্ডকোর লোকদেরকে, যারা সমস্ত আত্মীয় স্বজন হচ্ছে আওয়ামী লীগ এবং যারা আওয়ামী লীগের পারপাসে কাজ করছে, আজকে ববি হাজ্জাজকে বলেন তো, তার যেই বাবার থেকে সম্পত্তি পাইছে যেই 100 কোটি টাকা, সেগুলা কিভাবে আসছে? পার্থকে বলেন তো কিভাবে আসছে, কার টাকা সেগুলা? ববি হাজ্জাজ তার বাবা যে অস্ত্র ব্যবসায়ী করতো, সে মধ্যপ্রাচ্যের কোন ছোট্ট দেশটার হয়ে অস্ত্র চলাচল করতো? সেই প্রশ্নগুলোর উত্তর এখন বিএনপি চলে তাদের কথায়, হয়তো তারাই তাদের ফ্রন্ট লাইনার, তাদের আবার কিছু আছে মিডিয়াতে কথা বলবার জন্য কিছু লোক আছে। এখন এরা যতদিন পর্যন্ত বিএনপির ফেস হয়ে থাকবে বা বিএনপি ড্রয়িং রুম মানে হচ্ছে এরা, ততদিন পর্যন্ত জনগণ সেই বিএনপির বাসায় যাবে না। বিএনপি বা এতদিন যাইতো সেখান থেকে চলে আসবে। এখন জি বলেন, আপনি শেষ করেন। জি, এখন এই জায়গাটাতে কেন ভাই এই আটকা পড়ে আছে? আমার একটা সাধারণ কথা বলতেছিলাম, লোকে অনেক সময় বলে ডিপ স্টেট বা অন্যান্য কোনো কিছু এরাই আসলে চালাচ্ছে, বিএনপি চালাচ্ছে না, আবার আরেক পক্ষ বলে আসলে ভারত চালাচ্ছে, জনাব তারেক রহমান ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়ে তারপর ক্ষমতা আসেন, এই ধরনের অনেক কথা বলে। আমি ভাই জিনিসটা বলি, যারা এই ধরনের ফালতু কথা বলে তাদের প্রথম কথা, আমাদের দেশের অর্ধেক মানে 90% লোক ডিপ স্টেট বলে। ডিপ স্টেট কি জানে? ডিপ স্টেট হচ্ছে বেসিক্যালি যেই কনসেপ্ট আছে সেটা হচ্ছে একটা রাষ্ট্রের ভিতরে একটা শক্তিশালী একটা অংশ, যারা রাষ্ট্রের খুব গভীর শিকড়ের ভিতরে আছে, যারা কোনোদিন নিজেরা ক্ষমতার সামনে আসবে না, জনাব সালাউদ্দিনের মতন চেহারাটা সামনে দেখাবেন না, পিছনে থেকে কিন্তু কাজ করে যাবে, সবকিছু নিয়ন্ত্রণ করবে, এবং তারা যেই দলই ক্ষমতায় আসুক না কেন তারা আসল পাওয়ারটা হাতে রাখবে। আপনি তাকান একটু মিডিয়ার দিকে, প্রথম আলো, ডেইলি স্টার, চ্যানেল আই, তারপরে কালের কণ্ঠ, এরা সব সময় কিন্তু ন্যারেটিভ তৈরি করে যায়, কোনো সব পাওয়ারে থাকে। দেন আপনি যদি আসেন মিডিয়ার বাদে ব্যবসায়ীতে আসেন, এর আপনি এস আলম গ্রুপ, আব্দুল আওয়াল মিন্টু সাহেবের গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, এরা তো সব কোন সরকারের সময় গত 25 বছরে বলেন তো কষ্টে ছিল? এবং এদের প্রত্যেকে কিন্তু মিডিয়া আছে, এরাই কিন্তু একটা সরকারকে নিয়ন্ত্রণ করে যে সে কোন আইনটা করবে, কোন আইন থেকে সে জুলাইকে প্রায়োরিটি দিবে, সে কি গুম খুনের বিচার করবে, সে জুলাই হত্যার বিচার করবে, নাকি সে ব্যস্ত হয়ে পড়বে কোথায় কাকে কোন গুপ্ত নিয়ে চিৎকার করা যায়। যেন আপনি সুশীল সমাজে আসেন, এই যে সুশাসনের জন্য নাগরিক, সুজন, তারপরে অধিকার, এরা বলেন আদিলুর রহমান সাহেব কিছুদিন সমস্যায় ছিলেন। এর বাদে আমাদের দেশে যেই সমস্ত সুশীল বা অন্যান্য সংগঠন আছে তারা কোন সরকারের সময় সমস্যায় ছিল? আজকে ধরেন আমি একটা জিনিস বলি বিএনপিকে, আপনাদের এই যে 10টা অস্ত্র মামলা, সেটা তো সবাই ছাড়া পেয়ে গেছেন, গ্রেনেড হামলা মামলা সবাই ছাড়া পেয়ে গেছেন। বলুন তো, যেই একজন ব্রিগেডিয়ার জেনারেল রহিম
ওনাকে মেরে ফেলা হলো কারণ উনি বলতে চান নাই, ওনাকে জোর করা হয়েছিল বলবার জন্য যে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান, তখনকার বিএনপির তারেক রহমান সেটার সাথে জড়িত। সে কখনোই এই মিথ্যা কথাটা স্বীকার করে সাক্ষ্য দিতে চায় নাই বলে তাকে মেরে ফেলা হলো। ব্রিগেডিয়ার জেনারেল রহিমকে মেরে ফেলা হয়েছে, উনি একজন শহীদ। ওনার ফ্যামিলি কোথায় আছে আপনারা জানেন? বিএনপি, ওনার পরিবারের কি যোগ্য কেউ নাই যাকে আপনারা এই সরকারের কোথাও না কোথাও বসাতে পারতেন? পারেন নাই। আজকে এই যে জিয়াউল হক যে এই বিডিআর বিদ্রোহের জিনিসটা নিয়ে কথা বললো, যে 6 জন অফিসার, বঞ্চিত অফিসার, যারা এই 17 বছরে এই হাসিনা সরকারকে প্রথম থেকে প্রতিরোধ করে আসলো, যারা জান দিল, তারা কোথায় আছে আজকে? তাদের কোনো খোঁজ রাখেন? নতুন নতুন কোথা থেকে পাখি এসে বসছে, সুন্দর পাখি, তাদের দিকে তাকান। দেখেন ভাই, আমি আপনার সাথে গতকালকে একটা জিনিস বলতেছিলাম না, ময়ূর, আপনাদের এখন ময়ূর পেখম মেলার জায়গায় আছে, আপনারা সুন্দর ময়ূরের পেখম মেলে আছেন, বাট ময়ূর কখন পেখমটা বন্ধ করে জানেন? যখন সে নিজের পায়ের দিকে তাকায়, কতটা নোংরা একটা পা, দেখে লজ্জায় তার পেখম বন্ধ হয়ে যায়। আমরা চাই না যে আপনারা পেখম বন্ধ করেন, বাট একই সাথে আপনারা আপনাদের পাটা পরিষ্কার করেন, যে পায়ের এখানে ডক্টর জাহিদ অথবা এখানে আপনাদের এই পার্থ, ফজলুর রহমান, এরা আপনাদের চেহারা বা প্রতিনিধিত্ব করবে না। সত্যিকারের যে বিএনপি জাতীয়তাবাদী শক্তি, তাদেরকে ক্ষমতার মধ্যে কেন্দ্রে রাখেন, জনগণকে সাথে নেন, এভরিথিং উইল বি গুড ইনশাআল্লাহ। সুমন ভাই ধরেন, আমি যেটা বলছিলাম বারবার, যে পলিটিক্যাল ইম্যাচুরিটি আমরা দেখছি, যে রাজনৈতিক ভাবে যে মোকাবেলা করা বা রাজনৈতিক সিদ্ধান্তগুলোর জায়গাটায় অনেক ঘাটতি চোখে পড়ছে। পাশাপাশি ধরেন যে গুপ্ত সুপ্ত, ধরেন 17 বছর বিএনপি জামাত একসঙ্গে রাজনীতি করে এখন গুপ্ত সুপ্ত করে মারামারি যখন শুরু হয়, এটা হচ্ছে একটা পুরানো কৌশল, যে আমার যেই ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো থেকে জনগণের দৃষ্টিকে আড়াল করার জন্য আমি অন্য একটা প্রসঙ্গ সামনে নিয়ে আসলাম, মারামারি কামড়াকামড়ি করলাম, এবং আমি বুঝতে পারছি না যে এই কামড়াকামড়ির মধ্য দিয়ে আমি শক্তিশালী করছি আওয়ামী লীগকে ফিরে আসার রাস্তাটা করছি, এবং আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন এর মধ্যে ঢুকে স্যাবোটাজ করবে, যেটা আপনি পরে আর কন্ট্রোল করতে পারবেন না। তো আমার মনে হয় যে সরকারি দল বিরোধী দল যৌথভাবে বসে সমস্যাগুলো সমাধান করে রাজপথে এইসব কামড়াকামড়ি না করে দখল পাল্টা দখলে না দিলেই ভালো। কারণ হাসিনার দল যদি ফিরে আসে, হাসিনারা যদি ফিরে আসে, জাস্ট ওয়াইপ আউট করে ফেলবে, মুছে ফেলবে এই পরবর্তী সময়টায়। এতটুকু জ্ঞান নিশ্চয়ই তাদের আছে। আর আপনি যাদের কথা বলছিলেন, আমাদের খুব দুর্ভাগ্য, আমাদের কোনো নেতৃত্ব তৈরি হচ্ছে না। ধরেন আন্দালিবুর রহমান পার্থ বলেন, আমাদের নুরুল হক নূর, আমরা যাদেরকে ভাবছিলাম যে ভবিষ্যতে একটা নেতা তৈরি হচ্ছে, আন্দালি পার্থ, নূর বা এই জাতীয় কিছু নেতা, ধরেন নাহিদের ওই যে সমাপনী ভাষণ খুব ভালো দিয়েছে, এটা নিয়ে তার নেতৃত্বের বা তার ডিসিশন মেকিং এর কোনো সার্টিফিকেট আমি দিতে চাই না, কারণ তারা সরকারে থেকে কি ঘোড়ার ডিম করছে আমরা এগুলো দেখছি। তবে নাহিদ, আসিফ, মাহফুজ সরকার থেকে বের হয়ে এসে বলে যে আমাদেরকে কাজ করতে দেয়নি। তো তোদেরকে কাজ করতে দেয়নি তখন বলস নাই কেন? জুলাইয়ের রক্তের উপরে ভিত্তি করে যে সরকার, সেই সরকারে যে এখনো দেখেন জুলাই ফাউন্ডেশন অর্থাভাবে ঢুকতেছে, এবং যারা আহত শহীদ পরিবার আর্থিক সংকটে ভুগতেছে, চিকিৎসা হচ্ছে না। তো ভাই তখন তোমরা কি করছো? এখন তোমার সংসদে বক্তৃতা ধুয়ে কি আমি পানি খাবো? মানে আমাদের নেতৃত্বগুলো আসছে না। আন্দালিব রহমান পার্থ যেভাবে চাটামি শুরু করছে, আপনি ভাবতে পারেন তার কাছ থেকে তাদের দিয়ে ভবিষ্যতে আমাদের কোনো বড় কোনো নেতৃত্ব আমরা পাবো? নূর তো মোটামুটি শেষ। সে এখন তার গণ অধিকার বাদ দিয়ে সে এখন বিএনপির এমপি, সে এখন আরেক চাটামিতে আছে। নূরের কাছ থেকে আপনি এর থেকে ভালো কিছু আশা করছেন? না, মানে ধরেন যে যখন একটা মানে যখন সূচনাটা হয়, যখন আমরা দেখি যে মানে পুলিশের মার খেয়েও সে তার সাহসী বক্তব্য রাখছে, রাজপথে একটা ভূমিকা রাখছে, অর্থাৎ ভাই নেতৃত্ব তো গড়ে উঠতে হবে না আপনাকে ধাপে ধাপে। আপনি তো নেতা কাউকে হুট করে বসাই দিতে পারবেন না, তার একটা ইনভলভমেন্ট থাকতে হবে দেশের সাথে, রাজনীতির সাথে, তার একটা পর্যবেক্ষণ থাকতে হবে, সরাসরি ইনভলভমেন্ট থাকতে হবে। তো সেই জায়গাটা আমরা যেদিকে তাকাচ্ছি, আমাদের কিন্তু মানে পরিস্থিতি ভালো না আর কি। সবাই তার ব্যক্তিগত স্বার্থে আছে, এবং বিএনপির একজন সিনিয়র এমপি আমাকে কদিন আগে বলছিলেন যে ভাই ৩০০ জন এমপির মধ্যে ৩০১ জনই মন্ত্রী হতে চায়। তো আপনি এদের কাছ থেকে সরকারের সমালোচনা বা ক্লিয়ার বক্তব্য কিভাবে আশা করেন? মানে আমাদের সামনে আসলে কি আছে আমি জানি না।
আমরা জি, অনুষ্ঠান আপনি বেশি বিশেষ বিশেষ করতে আপনি চাই। আলাপ করছিলেন যে এই যে গুম খুন বা অন্যান্য ব্যাপার বা খুনি জিয়াউল আহসান তাদের মামলার ব্যাপারে ভাই, আমরা যতটুকু খোঁজ রাখছি এখন পর্যন্ত চলছে, এবং সেই খুনি জিয়াউল হাসান ইনশাল্লাহ কোনোভাবে পার পাবে না, তার বিচার হবে। সমস্যা যেটা হচ্ছে, বাকি কিছু আপনারা জানেন যে গুম খুনের কারণে ডিজিএফআই র্যাবে দুইটা মামলায় তখনকার যারা মানে কাস্টোডিয়ান হিসাবে সেখানকার আইদার বাহিনী প্রধান অথবা সেই ব্যুরো প্রধানদেরকে যে বিচার কাজ সেটাও চলছে, বাট সেটা থেমে আছে অ্যাকচুয়ালি। এখন সরকারকে প্রমাণ দিতে হবে যে সে যারা সত্যিকারভাবে জড়িত ছিল তাদেরকে সেখানে এনে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চায় কিনা। আর বিডিআর হত্যাকাণ্ডের বিচার, সেটা নিয়ে ভাই আমি কথা বলতে চাই না। আমি শুনলাম আপনি বিডিআর হত্যাকাণ্ডটা অ্যাকচুয়ালি কমিশনের রিপোর্ট এবং আমরা যে ইনফরমেশন গুলো বলছিলাম সে অনুযায়ী আপনি সম্ভবত একটা পূর্ণাঙ্গ চিত্র জি 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 ভিজুয়ালি নিয়ে আসবার জন্য একটা প্ল্যান করছেন। দ্যাট উইল বি ভেরি গ্রেট ওয়ার্ক। আমি মনে করি যে সেখানে অ্যাকচুয়ালি প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে হলো, কারা পিছনে ছিল, সেটা সত্য কমিশন যেভাবে সত্যটা তুলে নিয়ে আসছে সে অনুযায়ী আপনি ভিজুয়ালি সেটাকে উঠে নিয়ে আসছেন। ইনশাল্লাহ আমার মনে হয়। আমার সংখ্যাটা কোন জায়গায় ভাই, সেটা হচ্ছে কি কিছু কিছু জায়গায় আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি। যেমন ধরেন 111-এর যে কুশীলব হিসেবে জেনারেল মাসুদ এবং জেনারেল মামুন খালেদ, ওনাদের কে জিজ্ঞাসাবাদের সময় যে তথ্যগুলো উঠে আসছে সেটা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে। এক নম্বর হচ্ছে কি, আপনারা যদি মনে করেন যে 111 একটা খারাপ জিনিস ছিল এবং সেটা কখনো হওয়া উচিত না, সেই হিসেবে ওনাদেরকে করতে পারেন, ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। বাট দেখেন, আমাকে যে গুম করে রাখছিল 3টা দিন 2009 সালে, তখন জেনারেল মামুন খানে, তখন উনি ব্রিগেডিয়ার জেনারেল, উনি সেটা ওনার দায়িত্বে আমাকে গুম করে রাখা হয়েছিল, সেই হিসেবে ওনার উপর আমার সব থেকে বেশি রাগ থাকার কথা। বাট তারপর বলি ভাই, কিছু জিনিস আছে 111-এর সময় আমি যতদূর জানি জেনারেল মামুন খানের কোনোভাবেই সেটার সাথে ইনভলভ ছিলেন না। সুতরাং আপনারা ওনার মুখ থেকে কিছু তথ্য বাইর করে যদি পত্রিকা এনে আমাদেরকে খাওয়ান, তখন আমাদের সন্দেহ হয় যে আপনারা কি ভিতরে ভিতরে কোনো উল্টা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেছেন। যেমন তারপরে আমি বলি, ডিবিতে কি কথা হইতেছে ওনাদেরকে রিমান্ডে নেওয়া অবস্থায়, সেটা ওনারা যখন আদালতে, ডিবি বা সরকার পক্ষ যখন আদালতে সেটা বলবে যে এই কথা ওনারা বলছেন, সে তার মারফত আমরা জানতে পারি। কিন্তু ডিবি কিসের জন্য সাংবাদিকদের কাছে বিভিন্ন সময় বলবে তারা ইন্টারোগেশনের সময় কি প্রশ্ন করতেছে, তার উত্তর কারা দিতেছে, একটা চলমান ব্যাপারে তারা কেন বলবে? এগুলা কি ব্যত্যয় না? তার মানে এগুলো কি আপনারা সাজানো কোনো গল্প ছাড়তে চাইতেছেন? 3 নাম্বার হচ্ছে, ওনাদেরকে তো 111 সংক্রান্ত কোনো মামলায় গ্রেফতার করা হয় নাই, কাস্টডিতে নেওয়া হয় নাই, অন্য মামলায় নেওয়া হয়েছে যেখানে ওনাদের সাথে অবশ্যই সেটা হতে পারে বিভিন্ন জিজ্ঞাসাবাদে 111 এবং সম্পর্কিত জিনিসগুলো উঠে আসতেছে। আপনারা দরকার হলে সেই ক্ষেত্রে একটা কমিশন তৈরি করে সেই ক্ষেত্রে ওনাদেরকে নেন। আমার কথা হচ্ছে, ওনারা কিন্তু দুইজনই অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গায় ছিলেন, আছেন, এবং ওনাদের থেকে আমাদের অনেক কিছু জেনে খারাপ জিনিসটা বন্ধ করা সম্ভব। বাট তরিকা মতো যান, আপনারাই তো আমাদের তরিকা শিখান, সংবিধান শিখান, আইন শিখান। ধাপাবাজি করতেছেন কিসের জন্য ডিবির মুখ থেকে? আমরা জানি না ডিবি কি কি ধরনের গল্প ছাড়তে পারে। এই ধরনের গল্প ছাড়েন না, ফ্যাক্টটা উঠে আসুক কমিশনের মাধ্যমে, সেটা আমরা জানবো। বাট আরেকটা জিনিস ভাই, কিছু কিছু জায়গায় কিছু কিছু সাংবাদিকের কাছে, ধরেন আমি আপনি চাইলে, আমরা কিন্তু এই গত 18 মাসে প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় অনেক জায়গায় আমরা গোয়েন্দা বাহিনীর সাথে কথা বলতেন, আপনিও কথা বলছেন, আমিও কথা বলছি, গোয়েন্দা প্রধানরা আমাদের সাথে কথা বলছেন। একটা জিনিস কিন্তু তারা মেনটেন করতেন, তারা কিন্তু ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, ডিবি বলেন, এসপি, প্রত্যেকটা প্রধানের সাথে গভীর রাতে আমরা কথা বলছি, তাই না? সেই ক্ষেত্রে কিন্তু তারা কখনো গোপনীয় বা সংবেদনশীল কোনো জিনিস আমাদের কাছে শেয়ার করার নাই। বলছে স্যার হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক বা এটা ঠিক না, বাট এর বেশি বলতে পারবো না, এটা কনফিডেন্সিয়াল। আমরাও মেনে নিছি, আমি অ্যাপ্রিসিয়েট করি তাদের সেই অ্যাটিটিউড। বাট আজকে দেখি কি, এই ধরেন এই এক সাংবাদিক আমাদের বিতর্কিত, এবং সে কিন্তু ক্লিয়ারেন্স আলা কোনো সাংবাদিক না, সে কি ছাড়লো কি, প্রফেসর ইউনূসের সরকারের এক সিনিয়র কনসালটেন্ট বোধহয় মুস্তাইন জাহির, সে পালাই চলে যাইতেছে এয়ারপোর্ট থেকে, এমন ধরনের ছবি টবি। প্রথম কথা হলো, মুস্তাইন জাহির ছিল, সে বাইরে যেতে পারে চায়নার ইনভিটেশনে, যেখানে সে ইমিগ্রেশন ক্লিয়ার করে গেছে,
সেখানে সে যাওয়ার পরে কিভাবে ডিজিএফআই বা অন্যান্য জায়গার হোক তাকে আটকায় কেন, বা তার কাছে কাগজ কিভাবে চাইতে পারে না? আপনারা যদি বলেন যে দেশের নিরাপত্তার জন্য তাকে আটকানোর চেষ্টা করা হয়েছে, ভাই দেশের নিরাপত্তা তো ওইখানে ডিজিএফআই দেখবে না, এটা এনএসআই এর দায়িত্ব। আর তারপরেও যদি বলেন না দেশের নিরাপত্তা, যদি সত্যি তাই হয় তাহলে সেই ফুটেজ বা ছবি আপনারা কেন একজন সাংবাদিকের কাছে পাঠায় দেন, যেটা খুবই স্পর্শকাতর? তো আমি আশা করব আমাদের গোয়েন্দাতে যারা আছেন, যেমন ডিজিএফআই এর যে ডিজি আছে সে আমার স্নেহভাজন, খুবই ভালো, আশা করি ভালো করবে। অন্য সব জায়গায় যারা আছে প্লিজ আপনারা নিয়মের মধ্যে থেকে কাজ করেন। অনেক কলঙ্ক কিন্তু চলে আসছে গত হাসিনার সময়, সব বাহিনীগুলোকে বিশেষ করে গোয়েন্দা বাহিনীগুলোকে অনেক কলঙ্কের মধ্যে ফেলা হয়েছে। সেখান থেকে আপনারা বের হয়ে আসেন, আমরা সহযোগিতা করব। ধরেন আমরা ধরেন জি বলেন। ইউনূস সরকারের সময় থেকে তো দেখছি যে হাসিনা পালানোর পরেও কিন্তু ধরেন ইউনূস সরকারের তার কর্তৃত্বটা প্রতিষ্ঠা করতে পারেন নাই। এবং আমি বলবো যে গত প্রায় ৩ মাসে বিএনপি সরকারও কিন্তু যে কর্তৃত্ব তাদের প্রতিষ্ঠা হওয়া দরকার ছিল সেইটাই এখনো প্রতিষ্ঠা হয় নাই। হাসিনার অনুসারীরা এখনো বিভিন্ন জায়গায় আছে, তারা বিভিন্নভাবে স্যাবোটাজ করছে। সরকার তথ্য পাচ্ছে কিনা জানি না, আমাদের কাছে বিভিন্নভাবে অনেক তথ্য আসছে। আমরা জাস্ট অবজারভেশনে রেখেছি, এই জন্য অনেক কথা হয়তো এখনো বলছি না আমি আমার জায়গাটা থেকে। আমি চাচ্ছি যে এই সরকার যেন ব্যর্থ না হয়। কিন্তু সরকারের ভেতরের যেসব এলিমেন্টস আমরা দেখছি, তাদের যেসব বক্তব্য আমরা দেখছি, তাতে আমরা বুঝতে পারছি যে ভেতরেই কিন্তু এজেন্টরা সক্রিয়, যারা এই সরকারকে হয়তো ব্যর্থ করার চেষ্টা করছে। তারেক রহমান সাহেবের যত সদিচ্ছাই থাকুক, উনি যত বেশি সিম্পল অ্যাটিটিউডই দেখান বা সাধারণভাবে উনি যত পরিশ্রমী করেন, আলটিমেটলি যে এই চক্রের হাতে তিনি বিপর্যস্ত হয়ে যেতে পারেন, এখন পর্যন্ত সে জাতীয় কিছু আভাস আমরা দেখছি। এবং আমাদের প্রচুর দর্শকের কমেন্টস আছে, আমি ২-১টা কমেন্টস একটু দেখাতে চাই। একজন বলছেন, জুলাই সনদ এবং গণভোট নিয়ে জনগণের সাথে মুনাফিকি বিএনপির, আল্লাহ কঠিন শাস্তি দিবেন ইনশাআল্লাহ। একজন বলছেন যে স্বৈরাচারী মনোভাব বাদ দেন বস, সবকিছু আপনাদের মন মতো হতেই হবে, বিষয়টা কি এমন? সমালোচনা করেন, সময় দেন, দেখেন দৃষ্টিভঙ্গি বদলায় কিনা। তো আমাদের সবকিছু আমাদের মন মতো হইতে হবে না, সবকিছু বাংলাদেশের পক্ষে হইতে হবে, আমাদের মন মতো হইতে হবে না। আবার ধরেন সালাউদ্দিন সাহেবের অনুসারী আছেন এখানে একজন, সালাউদ্দিন সাহেব সঠিক পথেই আছে, আপনারা বিভ্রান্তি হবে ভাই, বিভ্রান্ত ছড়াচ্ছেন না। তো ভালো, সালাউদ্দিন সাহেবের কাছে নিয়ে যান এই কমেন্টসটা, খুশি হয়ে হয়তো কিছু দিয়ে দিতেও পারে। একজন বলছেন আচ্ছা, এই কমেন্টসটা হচ্ছে, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য কি? আওয়ামী লীগ প্রকাশ্যে গণহত্যা করেছে আর বিএনপি গুপ্তভাবে দেশ চালাইতেছে। এটা আমার মনে হয় না যে গুপ্তভাবে এখনো চালাচ্ছে না। তারা এই গুপ্তভাবে কিভাবে দেশ চালাইতে হয় সেটা বোঝার মতো মানে ম্যাচিউরড লোক আছে কিনা আমার সন্দেহ আছে বিএনপির মধ্যে। এবং অধিকাংশ কমেন্টসই হচ্ছে জুলাই, অর্থাৎ শপথের প্রথম দিনে বিএনপি যে অবিশ্বাসের বীজ বপন করছে দ্বিতীয় শপথটি না নিয়ে, সেটি নিয়ে মানুষের মধ্যে ইয়ে আছে। একজন লিখছেন যে কনক ভাই কি ব্যস্ত সময় কাটাচ্ছেন, আপনার ভিডিও অপেক্ষায় থেকে বেশিরভাগ ইনশাল্লাহ রেগুলার হওয়ার চেষ্টা করছি। আমি চাই যে রেগুলারই আমরা চেষ্টা করব। একজন বলছেন যে সালাউদ্দিন যদি সবই পারে তাহলে অন্যদের বেতন দিয়ে তো কোনো বেনিফিট নাই। ভালো কথা বলছেন, দরকারটা কি? আমাদের আরেকজন বলছেন যে জি বলেন। একজন বলছেন যে শুধু পেরেক নয়, ক্যান্সার রোগ। তারপরে মানে আপনাকে অ্যাপ্রিসিয়েট করছেন অনেকেই। এই যে ধরেন একজন বলছেন যে গৌতম, আমি তো অ্যাপ্রিসিয়েট করার জন্য, আমরা কিছু সময় অ্যাপ্রিসিয়েশনের জন্য আপনি তো, আমি বড় পণ্ডিত সেটা ভাই, জিনিসটা হচ্ছে সবসময় বলতো তাল গাছটা তাল, তাই না? তুমি মিয়া বড় পণ্ডিত। জি ভাই, আমরা তো পণ্ডিতই, আমাদের পণ্ডিতের কারণে হাসিনারে পালাইতে হয়েছে। তুমি তো মিয়া এতদিন কয়ে ছিল আল্লাহ জানে, পাও মানে কামায় নাও, ধান্দা করো, 2 দিন পরে তো পালাবা সবাই আবার। আমরা দেখছি 17 বছরে কার কি ভূমিকা, কে কোথায় কি করছে।
সেসব বলে লাভ নাই। একজন বলছে গুপ্ত, তোর বাপ গুপ্ত, তুইও গুপ্ত। তো কিছু করার নাই ভাই। এইসব কমেন্টস আমি কখনো কেয়ার করি না। আমি আমার মতো করে কাজ শুনেন ভাই, করি। আচ্ছা এগুলা শুনেন আপনি ভাই। আপনি যখন সরকারে আসবেন, আপনি হুম, সরকারে আসবেন, আপনি মিডিয়াতে আসবেন, আপনি নাটক করবেন, আপনি অভিনেতা হবেন। আপনি যখন একটা মিডিয়া পার্সোনালিটি হবেন, আপনাকে কিন্তু আপনি একটা ওপেন বুক, খোলা বই। রাইট, রাইট, আপনাকে হ্যাঁ। গালিও মেনে নিতে হবে যদি আপনি ভালোবাসা চান। তাহলে আমি আপনাকে মেনে নিই। বাংলাদেশ ক্রিকেট দলের মতন না। তাদের হাততালি দিতে হবে শুধু, হারলে পরে গালি দেওয়া যাবে না। ভাই ওইটা রং জিনিস। আপনি যদি ভালোবাসা চান, টাকা চান, ক্ষমতা চান, একই সাথে গালিটাও আপনাকে সহ্য করতে হবে। এখানে এবং প্রবলেম সেটা হচ্ছে কি, পাবলিক ভিউ। আমার ভিউ আমি বললাম, পাবলিকের ভিউ বলবে। না, এই না ধরনের শুনবেন। জিনিসে যারা মন খারাপ করেন, সুশীলতার বক্তব্য দেন, ওইটাতে আমি নাই। ভাই যেটা বলতেছিলাম, বিএনপি হইল গিয়া, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ বলতো তাল গাছ আমার। বিএনপি সমস্যা হলো, বিএনপি বলে, যেটা আনফরচুনেট লোকে বলতেছে, যে গরুর মুখের দিক, মানে পিছনের দিকটা তার, মানে খাওয়ানো দাওয়ানো সব অন্য কিছু করবে, দুধটা দোয়ায় নিবে বিএনপি। এটা পাবলিক কিন্তু খুব কষ্ট পেয়ে কথাগুলো এখন বলে। আমরা আশা করি সেই জায়গায় থাকবেন। এবং কিছু আমাদের দর্শক কমেন্টে জানতে চাচ্ছেন যে সত্যি কিনা যে আমাদের পেট্রোল এবং অকটেন 100% দেশেই উৎপাদন হয়, দেশেই থাকে। হ্যাঁ, আপনারা জাস্ট সিম্পল গুগল সার্চ দেন যে বাংলাদেশে জ্বালানির পেট্রোল এবং অকটেন কত পার্সেন্ট দেশে উৎপাদন হয়, দেখবেন আপনাকে গুগল এআই সবাই বলে দিবে 100% বাংলাদেশ হয়। আমাদের 5টা স্থাপনা আছে যেটার মাধ্যমে সেটা প্রতিনিয়ত ডেপোতে এবং পেট্রোল পাম্পে যাওয়ার কথা। বাট আমাদের দুর্নীতিবাজ, সুবিধাবাদী এবং অদক্ষ প্রশাসনের লোকজন এবং এর সাথে বিপিসি এবং অন্যান্য যারা আছে, তারা ষড়যন্ত্র করে সেই জায়গাটি সিস্টেমটাকে এবং নষ্ট এবং করে সুমন ভাই এর ধরেন বাদে আর কিছু না। গত প্রায় ৩ মাসে বিএনপি সরকারের বিরুদ্ধে ধরেন ৫ই আগস্টের পর থেকে যে সবচেয়ে বড় যে অভিযোগটা ছিল চাঁদাবাজি সেটা নিয়ে কিন্তু আমরা গত ৩ মাসে কোনো কার্যকর পদক্ষেপও দেখি নাই। ওরকম কোনো ভূমিকাও দেখি নাই। বরঞ্চ আরেকটা নতুন বিতর্ক সৃষ্টি করেছেন বিএনপির সদ্য নির্বাচিত বলবো মহিলা সংসদ সদস্য নীলুফার মনি। তিনি বলেছেন যে চাঁদাবাজি জাকাত ফেতরা লিল্লার চেয়ে ভালো। মানে চাঁদাবাজি নাকি জাকাত ফেতরার থেকে ভালো। তো ধরেন তো মানে আমি বুঝি না এইসব কথা কিভাবে তাদের মাথায় আসে বা তারা কিভাবে বলেন। ইরেসপন্সিবল স্পিচ এরও তো লেভেল থাকতে হয়। তো চাঁদাবাজি আইন করে দেন। পার্সেন্টেজ কোথায় কত পার্সেন্ট দিতে হবে সরকারিভাবে ডিক্লেয়ার করে দেন। তো এখন ধরেন এই হচ্ছে কি অবস্থা। আমরা আজকে আর বিস্তারিত না যাই। পাবলিক ম্যাক্সিমাম কমেন্টস ভালো, বাট আমার দুঃখ হয় যখন অনেকেই আছে ধরেন এতটা, সে আলোচনাটা শুনেই না, কিন্তু না শুনেই সে তার মতো করে একটা কমেন্টস করে দিল। হয় না, আমার চেহারা খারাপ, পছন্দ হইলো না। আপনার চেহারা খারাপ, আপনার পছন্দ হইলো না। দিয়ে দিলাম একটা এটা তো ভাই কমেন্টস। একটা কষ্ট সারা জীবন থেকে পেয়ে এই আসছে। জাতীয় ভাই এই জাতীয় আমার পাওয়ার শেষ হয়ে আসতেছে, রাখি ভাই। হ্যাঁ, এই জাতীয় বিষয়। এবং তো সুমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান দর্শকদের সময়। জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি, ভালো থাকেন। তো দর্শক আজকে আলোচনা আমরা আর লম্বা করতে চাই না। সার্বিক পরিস্থিতি, সার্বিক যে আলোচনা, এটা এখনো আসলে আমরা চাচ্ছি যে বিএনপি সরকার যারা রাষ্ট্র পরিচালনায় এসেছেন দীর্ঘদিন পরে, জনাব তারেক রহমানের যে চেষ্টা, তার যে বক্তব্য, সেই জায়গাগুলোকে তার মন্ত্রিসভা এবং তার এমপিরা যেন ধারণ করতে পারে, তারা যেন বুঝতে পারে, তারা যেন হাসিনার মন্ত্রী এমপিদের মতো উগ্র আচরণ না করে। আমাদের সবকিছু যেন, যেমন 111 এর কথা আসছে এখানে, সুমন ভাই বলছিলেন। তো আপনি মানে ২ জন অ্যারেস্ট হইলো, এরপরে আর কোনো সারা শব্দ নাই। তো আপনি এটাকে ক্যাটেগরিক্যালি ভাগ করেন, কোন প্রায়োরিটি গুলোকে আপনাকে আগে দিতে হবে। আমরা চাই যে আপনার এই সরকার অত্যন্ত দ্রুত বিডিআর হত্যাকাণ্ডের বিচারের কি হবে, গুম খুনের জায়গাগুলো কি হবে, হাসিনার আ মন্ত্রী, এমপি, ছাত্রলীগ, যুবলীগ যারা সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল তাদের ব্যাপারে কি হবে, সেই জায়গাগুলো তারা স্পষ্টভাবে তাদের বক্তব্য নিয়ে আসবেন। কারণ আ জুলাই আর যাই করুক বাংলাদেশের মানুষকে স্বাধীনতা দিয়েছে, সাহস জুগিয়েছে যে হাসিনার মতো একটা ফ্যাসিবাদকে উৎখাত করা সম্ভব যদি জনগণ ঐক্যবদ্ধ হয়। এবং এই বিষয়টি অ্যা প্রধানমন্ত্রী বুঝতে পারছেন, কিন্তু তার সঙ্গে যারা আছেন তারা বুঝতে পারছেন। এবং আনফরচুনেটলি যেসব এমপিদের এসব বিষয়ে সবচেয়ে জোরালো ভূমিকা রাখার কথা ছিল, তারাও কিছু পাওয়ার আশায় সংসদে মিউ তারা তাদের অবস্থান থেকে সরে এসেছেন ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির আশায়। তো অধিকাংশ
মন্ত্রী এমপি মধ্যেই প্রবণতা আছে, কেউ কেউ আছেন তারা ভিতরে হয়তো চেষ্টা করছেন, প্রকাশ্যে বলছেন না, কারণ ভয় হচ্ছে পদ হারানোর ভয়, ভয় হচ্ছে অপমানিত হওয়ার ভয়। তো আমার মনে হয় যে এই জায়গাগুলো যদি আমরা ওভারকাম করতে পারি, আমরা